This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. ওয়ান ভোট ওয়ান নেশন আগামীকাল লোকসভায় পেশ হতে পারে এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। এই বিল কিন্তু কেন এত তাড়াহুড়ো এই নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু তার আগে সাধারণ মানুষ তারা কি বলছেন, যেখানে অনেক ইস্যু রয়েছে, অনেক বিষয় রয়েছে, তার বাইরে কেন এই ইস্যুকে কেন্দ্র এতটা গুরুত্ব দিচ্ছে, সাধারণ মানুষের কি প্রতিক্রিয়া উঠে আসছে শোনাবো। অবশ্যই এটা তো দরকার। একটা রাজ্যে একটা ভোট হবে, কেন্দ্রে আবার ভোট হবে, প্রত্যেকটা জায়গায় সিআরপিএফকে নিয়ে আসতে হবে, তাদের খরচ, যে সমস্ত স্টাফেদেরকে নিয়োগ করা হবে তাদের খরচ, এটা যদি এক দেশ এক ভোট হয় এর থেকে ভালো তো কিছু হয় না। এক্ষেত্রে সময়ের অপব্যয় কমবে, খরচের অপব্যয় কমবে এবং মানুষ এই যে প্রভাবিত হয়, ধরুন একটা কোনো রাজ্যে একটা নির্দিষ্ট রাজনৈতিক দল এলো, অন্য রাজ্যে তার প্রভাবটা পড়ে, যদি এক ক্ষেত্রে হয় সেক্ষেত্রে মানুষের সর্বাঙ্গীন যে ভোট সেটাই হবে এবং এটা একমুখী, ভোটের ফলটা একমুখী হবে। সাধারণ মানুষ হিসাবে তো অবশ্যই অসুবিধার মধ্যে মানুষকে পড়তে হচ্ছে। কেন্দ্রীয় সরকার তো রাজ্য সরকারকে কোনো রকম, বিশেষ করে পশ্চিমবঙ্গে ডবল ইঞ্জিন করার জন্য চিন্তা ভাবনা করেছিল, পারছে না যত তত বেশিরভাগ আমাদের পশ্চিমবঙ্গকে পাতে মারছে, হাতে না মারতে পেরে। সাধারণ মানুষের মিশ্র মত, বিভিন্ন মত উঠে আসছে। আমরা রাজনৈতিক বিশ্লেষক সম্বিতের কাছে আসবো। সম্বিত, এত তাড়াহুড়ো কেন এই বিল লোকসভায় পেশের জন্য? ইতিমধ্যেই যেটা আমরা সূত্র মারফত জানতে পেরেছি, বিজেপি ইতিমধ্যে হুইপ জারি করেছে, আগামীকাল বিজেপি সমস্ত সাংসদদের সংসদে উপস্থিত থাকতে হবে এবং আগামীকালই পেশ হতে পারে বলে এখনো পর্যন্ত সূত্র মারফত জানা যাচ্ছে। কেন এত তাড়াহুড়ো? আর কি কোনো ইস্যু নেই? আর কি কোনো বিল নেই? বিজেপি এই ধরনের ইস্যুগুলো নিয়ে মানুষের কাছে যেতে বেশি ভালোবাসে, সেখানে কারণ তারা কালচারাল ন্যাশনালিজমে বিশ্বাস করে, তো ফলে এইসব ইস্যুগুলো তাদের কাছে খুব প্রিয়। যার জন্য আপনি দেখবেন যে আর্জিকর ইস্যুতে বিজেপি এখানে বিশেষ কিছুই করে উঠতে পারলো না, কিন্তু সেটা যদি একটি সাম্প্রদায়িক ইস্যু হতো তাহলে বিজেপি অনেক বেশি ভালো স্কোর করতে পারতো। তো সেটা বিজেপির একটা স্ট্রাকচারাল ইস্যু, সেটা একটা ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে অবশ্যই এই অভিযোগ উঠছে যে অন্যান্য যেসব জ্বলন্ত ইস্যু রয়েছে, যা আনএমপ্লয়মেন্টের হার কিরকম, ইনফ্লেশন কিরকম রয়েছে, সাধারণ মানুষের সেই নিয়ে কি ক্ষোভ রয়েছে ইত্যাদি নিয়ে তারা বিশেষ আলোচনা চায় না। বা আদানি কেন সরকারি সাহায্য পাচ্ছে বলে যে অভিযোগ উঠছে সেই নিয়ে তারা আলোচনা চায় না, তারা পুরো ব্যাপারটাকে এইদিকে ঘুরিয়ে দিচ্ছে। এবার আমার কিছু ফান্ডামেন্টাল প্রশ্ন রয়েছে সেটা। তো এক নম্বর হচ্ছে যে এই যে খরচ কমার কথা বলা হচ্ছে, কেউ এখনো পর্যন্ত কিন্তু আপনাকে অ্যাবসলিউট টার্মে বলেনি যে ঠিক কতটা খরচ কম হবে একদম সংখ্যার হিসেবে। আপনি যদি শুধু ধরেন যে এই যে ইভিএম মেশিনগুলো আপনি যদি একসাথে নির্বাচন করাতে যান প্রত্যেকটা রাজ্যে, আপনাকে 3 গুণ বেশি ব্যবহার করতে হবে। এখন যদি 5 কোটির মতো ইভিএম ব্যবহার করা হয়ে থাকে, তার 3 গুণ ব্যবহার করতে হবে। আপনাকে যদি একদিনে নির্বাচন শেষ করতে হয়, আপনাকে বুথের সংখ্যা বাড়াতে হবে, সেখানে আপনাকে এক্সট্রা পোলিং পার্সোনাল আনতে হবে। আপনি যদি সিকিউরিটির কথা ভাবেন, সেখানে আপনার সিকিউরিটির যে বহরটা থাকে সেটাকে বাড়াতে হবে। কাজে অ্যাবসলিউট টার্মে আপনাকে কেউ কিন্তু কিছু বলবে না যে ঠিক কতটা খরচ কমছে এবং কতটা টাকা সেভ হচ্ছে। প্রথমত এটা। দ্বিতীয়ত যে প্রশ্নটা উঠছে সেটা হচ্ছে যে মানুষের গণতান্ত্রিক অধিকার, আপনি প্রত্যেকটা নির্বাচনে আপনার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন এটা দেখে যে একটা পলিটিক্যাল পার্টি কি ধরনের পারফর্ম করছে সেই অনুযায়ী তারা তাদের পরবর্তী নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারেন। সেইটা আপনি 5 বছরের জন্য একদম লক করে দিচ্ছেন। ফেডারেলিজমের কথা হচ্ছিল, তরুণজ্যোতি বলছিলেন যে কোয়াসি ফেডারেলিজম, হ্যাঁ কেন্দ্রীয় সরকারের ক্ষমতা অনেক বেশি কোনো কোনো ক্ষেত্রে, কিন্তু তার মানে এই নয় যে ভারতের যে বিভিন্নতা রয়েছে, এবং শুধু আমরা যদি ইলেকশনের কথাই ভাবি তাহলে যে পলিটিক্যাল কালচারের যে ডিভিশন রয়েছে, বিভিন্ন ধরন রয়েছে, সেইটাকে আপনি অস্বীকার করছেন এইটা বলে যে 5 বছরে আপনি একবারই ভোট দেবেন। আচ্ছা, এরপরে যদি কেউ অনাস্থা প্রস্তাব আনতে চায় কোনো সরকারের বিরুদ্ধে, তখন কি হবে? তখন কি সেটা করা যাবে না? আচ্ছা, সেটা যদি করা যায় তাহলে মিড টার্ম ইলেকশন আপনাকে করতে হবে। মিড টার্ম ইলেকশন করে আমি বলবো যে 5 বছরের যে মেয়াদটা বেঁচে গেছে সেইটুকুনি আপনি করে দিন, সেইটুকুনি আপনি সরকার চালান। অথবা এই যে আমরা পুরসভাগুলোতে দেখছি যে একটা প্রশাসক বসানো হচ্ছে, সেরকম একটা কিছু ব্যবস্থা হবে। তো এই যে সমস্যাগুলো সেইগুলো নিয়ে কেউ হাইলাইট করছে না। খরচ বাঁচবে, ডেভেলপমেন্টের কাজ হবে, অ্যাবসলিউট টার্মে এই নিয়ে কেউ কথা বলছে না। কিন্তু মানুষের যে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের ক্ষমতাগুলো সেইগুলো যে সীমাবদ্ধ হয়ে যাবে
সেইটা নিয়ে আলোচনা বা সেইটাকে হাইলাইট করার কিন্তু চেষ্টা হচ্ছে। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট ইতিমধ্যেই সম্বিত তুলে ধরেছে, অর্থাৎ মানুষের অধিকার সীমাবদ্ধ হয়ে যেতে পারে, বিশেষ করে ভোটাধিকার, যা আমাদের সকলের গণতান্ত্রিক অধিকার, তার নিরিখে কোথায় দাঁড়িয়ে রয়েছে। আরো আলোচনা, আরো বিশ্লেষণের দরকার কোথায় কোথায় আমরা খুঁজবো। আমাদের সঙ্গে সিপিআই এর তরফ থেকে, কংগ্রেসের তরফ থেকে, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রতিনিধিরা রয়েছেন, যেমন বিজেপির তরফ থেকে রয়েছেন। আর বিজেপির দুই নেত্রী লকেট চট্টোপাধ্যায় এবং অগ্নিমিত্রা পাল, তারা কে কি বলছেন ওয়ান ভোট ওয়ান নেশন নিয়ে শোনাবো। আজকে একটা বলা হচ্ছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন, যেখানে আমাদের মতো সাধারণ মানুষের টাকা বাঁচবে, আমাদের ট্যাক্সের টাকায় কোটি কোটি টাকা খরচা করে এক একটা ইলেকশন হচ্ছে। মোদিজি বলছেন না, সব একটাই ইলেকশন হবে। একটা শিবসেনা সেখানে আমাদের সাপোর্ট করছে, অন্যান্য বহু রাজ্য আমাদের বহু দল সাপোর্ট করছে, আপনি তাকে বিরোধিতা করছেন। আপনি দেশের কোনোদিন ভালোর কথা ভাবেন না, আপনি মোদির বিরোধিতা করতে করতে আপনি দেশের বিরোধিতা করেন। ওয়ান নেশন ওয়ান ভোট কখনো বিভেদ তৈরি করে না, সবাইকে এক করে। সেই জন্য ওয়ান নেশন ওয়ান ভোট বলা হচ্ছে। প্রত্যেকটা মানুষ, যদি আপনারা মতামত চান, প্রত্যেকটা মানুষ বলবে আমরা সারাক্ষণ, আমরা ভোটের সারা বছরই ভোট লেগে থাকে, 5 বছরে ভোট লেগে থাকে, কোথাও না কোথাও পঞ্চায়েত থেকে শুরু করে বিভিন্ন ধরনের বিধানসভা ভোট, নাহলে লোকসভা ভোট, সেখানে প্রচুর পয়সার অপচয় হয়। আজকে বিভিন্নভাবে সরকারি কর্মচারীরা তাদের নিজেদের কাজ বাদ দিয়ে অন্যান্য কাজে লেগে থাকতে, ইলেকশনের কাজে লেগে থাকতে হয়। প্রচুর মানুষ তার মধ্যে ইনভলভ থাকে। শিক্ষার ক্ষেত্রে অনেক জায়গায় পরীক্ষা পিছিয়ে যায়, বিভিন্ন ধরনের অসুবিধার সৃষ্টি হয়। সুতরাং এত কিছু থেকে বাঁচবার জন্য ওয়ান নেশন ওয়ান ভোট একটা ঐতিহাসিক সিদ্ধান্ত মনে করি। কারণ তৃণমূল সরকার বলছে, তারা কখনোই চায় না যে সকল মানুষ এক হোক। প্রথম থেকেই বিভক্ত করে করে, বিভেদ করে করে তারা এইভাবে চালিয়েছে। যেন যেদিনকে ওয়ান নেশন ওয়ান ভোট বিল পাস হবে, সেদিন বুঝে যাবে তৃণমূল সরকারটা, তৃণমূল দলটা থাকবে না। স্নেহাশিসদা, পরপর অভিযোগ, বিভেদের অভিযোগ উঠছে আপনাদের বিরুদ্ধে, শুধুমাত্র মোদির বিরোধিতা করার জন্য বিরোধিতা, যার ফলে কখন দেশের বিরোধিতা করে ফেলছেন বুঝতে পারছেন না। তরুণজ্যোতি বারবার করে বলছে যে অর্থনৈতিক দিক থেকে দেশকে আরো সুদৃঢ় করার জন্য, টাকা বাঁচানোর জন্য, ট্যাক্সের টাকা বাঁচানোর জন্য করা হচ্ছে। কেন শুধু বিরোধিতার কথা আসছে? যখন যুক্তরাষ্ট্রীয় কাঠামো হয়, তখন রাজ্য এবং কেন্দ্রের অধিকার, কর্তব্য, দায়িত্ব সম্পূর্ণভাবে সেপারেট সংবিধানে লিখিত আছে। ফলে সেদিক থেকে সেপারেট নির্বাচনের মাধ্যমেই কিন্তু একটা রাজ্য সরকার তৈরি হয়। সেই সেপারেট নির্বাচনে যে ইস্যুগুলো থাকে, সেই ইস্যুগুলো ধরেই সাধারণ মানুষ ভোট দেয়। সেখানে এক দেশ এবং এক নির্বাচন যখন হবে, তখন কেন্দ্রের ভোট, রাজ্যের ভোট, কেন্দ্রের দায়িত্ব, রাজ্যের দায়িত্ব, এই যে এতগুলো বিষয় মাথার মধ্যে রেখে ভোট দেওয়া, সেটা কিন্তু সঠিক গণতন্ত্রের প্রতিফলন হবে বলে মনে হয় না। এবং এরা এটা করে যেটা করতে চাইছে, বাংলার মানুষ তো রাজনৈতিক সচেতন, এটা শুধু বাংলা দিয়ে, বাংলার মানুষ তো অবশ্যই সচেতন বলেই এখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার নির্বাচনে তারা বিপুল ভোটে জয়ী করছে। কারণ তারা জানে বাংলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করে চলেছেন। বিষয়টা হলো যে এই যে বেকারত্ব, বিপুল পরিমাণে বেকারত্ব রয়েছে, জিনিসপত্রের দাম বেড়ে চলেছে এবং মানুষের সারের দাম বৃদ্ধি হচ্ছে, কৃষকরা আন্দোলন করছে, এইগুলো রুটি, কাপড়া, মাকান, এগুলো নিয়ে বিজেপি কেন্দ্রীয় সরকার চিন্তিত নয়। এবং তারা এগুলো থেকে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্যই তারা অস্তিত্বের টান পড়ে এ ধরনের আইন কানুন আনতে চায়। কিন্তু বিজেপির বক্তব্য তো তুলে ধরলাম, তাদের বক্তব্য শুধুই আপনারা বিরোধিতার জন্য বিরোধিতা করছেন, শুধুই মোদি বিরোধিতা। না, কখনো মোদি তো সংবিধান বিরোধিতা করছে, এটা তো সবাই জানে। আমরা মোদির বিরোধিতা না, ভারতবর্ষে যে সংবিধানের যে অধিকারগুলো আছে, সেই ভারতবর্ষের স্বাধীনতার পর যারা কেন্দ্রীয় সরকারে এসেছে, তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ থাকলেও সংবিধানের মূল স্তম্ভগুলোকে কেউ ভাঙেনি। কিন্তু এই 14 সালের পর নরেন্দ্র মোদীর নেতৃত্বে কিন্তু এগুলোকে ভাঙার পরিকল্পনা হচ্ছে এবং ধর্মনিরপেক্ষতা, যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে দিচ্ছে এরা। ফলে মোদির বিরোধিতা না, এটা অস্তিত্বের সংকটের সামনে দাঁড় করিয়েছে। এবং বিজেপি চায়, কেন্দ্র চায় যাতে মানুষ আর দৈনন্দিন যে চাহিদাগুলো থাকে, প্রাথমিক প্রয়োজনীয়তা, এগুলো মানুষ ভুলে যায়, চিন্তা করার সুযোগ না পায়। পার্থদা, কেন বারবার এই বিরোধিতার কথা বলা হচ্ছে? শুধুই বিরোধিতা, তাই কি? দেখুন, আমাদের তো এখানেই বিরোধিতা, যে মোদি বিরোধিতা মানে দেশ বিরোধিতা। এটা একটা অদ্ভুত কি বলবো, একটা কথা আমরা ইদানিংকালে শুনতে পাই যে বিজেপির বিরুদ্ধে কথা বলা, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথা বলা মানে যেন দেশ বিরোধিতা। না, তা নয়। আমরা তো সুনির্দিষ্ট কারণ দিচ্ছি। আমি তো 5খানা সুনির্দিষ্ট কারণ দিলাম। স্লোগান ছিল মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। হ্যাঁ, সে ঠিক আছে, স্লোগান তো মানুষের থাকবে, স্লোগান বিভিন্ন দলের বিভিন্ন রকম স্লোগান থাকবে। আমি তো 5খানা উদাহরণ দিলাম, পাঞ্জাব, আসাম, মিজোরাম, গুজরাট, বাংলা, এই সব ক্ষেত্রে তাহলে কি হবে? এই সব ক্ষেত্রে মানে গণতন্ত্রকে বাঁচানোর জন্যই ঘটনাগুলো ঘটেছিল। আর আমরা তো নির্বাচন মানে তো গণতন্ত্রের কথা বলছি।
এখানে শুধুমাত্র অর্থনৈতিক হিসাবটা দেওয়া হচ্ছে, আর নির্বাচনের মাধ্যমে যে মানুষের যে গণতান্ত্রিক চেতনার যে বিকাশটা ঘটছে, তার যে প্রতিফলন, যে রেজাল্টটা, সেটার কিন্তু বারবার মানে আমরা কিন্তু ভুলে যাচ্ছি। শুধুমাত্র খরচা খরচা খরচা। আপনার কাছে আসবো, অর্থনীতির কথা বারবার আসছে, তো অর্থনীতিবিদ অভিরূপ সরকার তিনি আমাদেরকে প্রতিক্রিয়ায় কি বলেছেন এই ওয়ান নেশন ওয়ান ভোট প্রসঙ্গে শোনাবো। আমরা অর্থনীতিবিদের প্রতিক্রিয়া আপনাদের সামনে তুলে ধরবো, কিন্তু পার্থদাকে যেটা আটকে ছিলাম বা যে প্রসঙ্গে আর কি তরুণ জ্যোতির কথা প্রসঙ্গেই এবং বিজেপির বক্তব্য যেটা তুলে ধরলাম আর কি, মূলত সেই জায়গায় দাঁড়িয়ে যে অর্থনীতির প্রসঙ্গে যদি আমরা আসি, এটাও তো খুব স্বাভাবিক বিষয় যে বারবার করে ট্যাক্সের টাকা খরচা করে এই নির্বাচনের বিষয় না করলে তো একদমই কোনো খরচা নেই। না, গণতান্ত্রিক ব্যবস্থা এটা তো খুব স্বাভাবিক। গণতান্ত্রিক ব্যবস্থায় মানুষের যে মত, সেটার প্রতিফলন কখন হবে? আমি একটা মানুষের মতটা স্বতঃস্ফূর্ত, কিন্তু তার যে মেকানিজমটা, সেটা আমি একটা নিয়মের নিগড়ে একদম বেঁধে দিচ্ছি যে 5 বছর এখানে যদি আগে পড়ে যায় আমার সেখানে সে কেন্দ্রে আমি 2050 অবধি থাকবো বলে আমি মানে যদি সেখানে সরকার পড়ে যায় তাহলে কেন্দ্র বিজেপি ঢুকবে, এটা ভাবছেনই বা কেন? যেভাবে অপারেশন লোটাস আমরা দেখেছি, এই অপারেশন লোটাস তো আরো বাড়বে, কেন তারপরেই তো কেন্দ্রের হাতে চলে যাবে। আমরা অপারেশন লোটাসটাকে বাড়তে দেখবো, কিন্তু কোথায় যাবে বেকারত্বের কথা? যে আজকে প্রায় 10% ছুটে চলেছে বেকারত্ব। আজকে খাবারের যে ইন্ডেক্স, প্রাইস ইন্ডেক্স, সেটা 11% পেরিয়ে গেছে। কেন্দ্রীয় সরকার, পার্লামেন্ট, রাজ্যসভা এবং লোকসভায় সেই সংখ্যাগরিষ্ঠতা নেই যাতে এটা পাস করতে পারে। আসলে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার এটা একটা হচ্ছে প্ল্যান। আপনি এনআরসি থেকে শুরু করে সব জায়গাতেই দেখবেন ওরা এই ধরনের কর্মসূচি নিয়ে আসে, যেটা নিয়ে মানুষ বিতর্ক করবে আর মানুষের নিত্য প্রয়োজনীয় যে প্রয়োজনগুলো সেগুলো মানুষ ভুলে যাবে। এর জন্য এটা করছে। আজকে কি জানেন 2019 সাল 20 সাল থেকে আজ পর্যন্ত ব্যাংকের 5 লক্ষ কোটি টাকার উপরে যে এনপিএ, তার মধ্যে মানে ডিলিট করে দিতে হচ্ছে ব্যাংক সম্প্রতি, হ্যাঁ না এই 5 বছর মধ্যে, সেটা ওই সব ধরলে 15 লক্ষ কোটি, এদের আমলে 15 লক্ষ কোটি টাকা মানে ডিলিট করে দিতে হচ্ছে, যে সে টাকা তারা আর পাবে না। তো এই জায়গাগুলোতে এনে দাঁড় করিয়ে দিয়েছে ভারত। কেন্দ্রের হাতে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে, তার মধ্যে 10টা বিশ্ববিদ্যালয় আজকে কোনো উপাচার্য নেই, পছন্দের লোক পাওয়া যাচ্ছে না বলে। সেই প্রশ্নই তো আমি তরুণ জ্যোতির কাছে করছি। সৈকত না প্লিজ আসবো। দৃষ্টি ঘোরানোর অভিযোগ ইতিমধ্যেই করেছেন, বেশ কয়েকবার এই অভিযোগ উঠেছে। সৈকত না, দেখো, প্রথমত বারবার যে পয়েন্টটা আমি বলছি যে নির্বাচনে খরচ বাঁচানোটা যদি উদ্দেশ্য হয়, তাহলে গত লোকসভা 2024-এর লোকসভা 2019-এর লোকসভা ভোট ঘোষণা হওয়ার আগে মাননীয় প্রধানমন্ত্রী আমার দেশের সরকারের যে ফান্ড, আমার দেশের সরকারের ফান্ড, সেই টাকাতে কয়েকশো কোটি টাকা খরচ করে গোটা দেশ ঘুরেছেন, নির্বাচনী প্রচার সেরেছেন আমাদের ট্যাক্সের টাকায়, তারপর ভোট ঘোষণা হয়েছে। 2, আপনি যদি দেখেন 14 সালের পর নির্বাচন কমিশন খরচের ঊর্ধ্বসীমা বাড়িয়ে দিয়েছে এক একটা দলের, এক একটা ক্যান্ডিডেটের। ইলেকট্রাল বন্ডের মাধ্যমে 2014 সালের পর বিজেপি স্বাধীনতার পর সর্ববৃহৎ ধনী দল, সম্ভবত পৃথিবীতেও রেকর্ড করে বসে আছে। এত টাকা দিল কারা? কর্পোরেট হাউসগুলোকে এত কয়েক লক্ষ কোটি টাকার ঋণ ছাড়, সেই টাকাগুলো ঋণ ছাড় হওয়ার ফলে গরিব মানুষের লাভ হচ্ছে না, ক্ষতি হচ্ছে। সারের দাম বাড়ছে, কৃষিজ পণ্যের দাম বাড়ছে, ফসল ফলানোর খরচ বাড়ছে, গরিব মানুষ কাজ পাচ্ছে না, বেকারদের কর্মসংস্থান নেই, নতুন কোনো শিল্প কলকারখানা নেই, পিএইচডি এমফিল খাতে ব্যয় বরাদ্দ কমছে। এই যে যুদ্ধ খেলার কোডান করে যে বিতর্ক তৈরি করে রাখা, এর মধ্য দিয়ে কয়েকজন কর্পোরেট হাউস আর আরএসএস এর স্বার্থ সিদ্ধি হচ্ছে। পরপর অনেকগুলো অভিযোগ এবং প্রশ্ন আমরা শোনাবো, কিন্তু তার আগে অভিরূপ সরকার অর্থনীতিবিদ কি বলেছেন আমাদেরকে শোনাবো। কোনো মিনিস্ট্রি যদি মাঝপথে ফল করে, তাহলে বাকি সময়টা সেই রাজ্যটা পুরোপুরি সেন্টারের কন্ট্রোলে চলে যাবে, এবং এইটা কায়েম করার জন্যে যারা ক্ষমতায় রয়েছেন তারা চাইছেন ওয়ান নেশন ওয়ান ভোট, এবং যারা অপোজিশনে আছেন তারা চাইছেন না। এটাই আমার মনে হয় মূল জায়গাটা, এবং এটাই মানে যুক্তরাষ্ট্রীয় কাঠামোটাকে আলগা করে দেওয়ার মানে সম্ভাবনা রয়েছে। অর্থনীতিবিদ অভিরূপ সরকারের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে দুর্বল করে দেওয়ার একটা চেষ্টা হতে পারে বলে বলা হচ্ছে। অপরদিকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ওয়ান নেশন ওয়ান ভোট নিয়ে তিনি ঠিক কি বলেছেন শোনাবো। एक ही दिन करना है या 2 ही दिन करना है महीने में, तो अकाउंटेबिलिटी कहाँ रहेगा? उसका सारा महीने का जिम्मेदारी कैसे बरताएगा? वो जिम्मेदारी रहेगा ही नहीं।
तो जब तक वो जिम्मेदारी नहीं रहेगा तब तक सरकार काम नहीं करेगी। मान लीजिए अगर 19 में चुनाव होता और 24 तक कोई चुनाव ही नहीं होते तो क्या करता? कल यही सरकार पेट्रोल का दाम 300 रुपए कर देंगे तो आपको सबक सिखाने का मौका नहीं मिलेगा। कल यही सरकार एलपीजी गैस के दाम 500 रुपए बढ़ा देंगे रातों रात तो आपको सबक सिखाने का मौका नहीं मिलेगा। कल यही सरकार कुछ भी करके आपको देश से निकाल देंगे तो आपको सबक सिखाने का मौका नहीं मिलेगा। कल यही सरकार आपका खाने का पीने का जो सामान है, चावल से लेके दूध से लेके सब्जी से लेके आटा से लेके एसेंशियल कमोडिटीज जो है, इन्फ्लेशन 10% हर साल बढ़ रहा है। वो 5 साल में अगर स्काई रॉकेटिंग प्राइसेस के हिसाब से बढ़ने लग गए तो आपको 5 साल इंतजार करना पड़ेगा सबक सिखाने के लिए। तो देश की जनता को ये समझना है कि ये जो अधिकार है ये संविधान ने दिया और उसी संविधान को बदल के ये बीजेपी की केंद्र की सरकार आपसे वो ताकत, आपसे वो अधिकार छीनना चाहती है। जब तक ऑपोजिशन है हम लोग इस बिल को पास नहीं होने देंगे। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।